আমি এখানে বসে বসে খুব চিন্তা করছিলাম যে আপনাদের মতো একটা নির্বাচন করতে পারলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কোনো গোলমাল না, কেউ টেরও পাইল না, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে গেল, সূক্ষ্ম কারচুপির কোনো অভিযোগও নাই, এবং কীভাবে ক্ষমতাটা হস্তান্তর হয়ে গেল আমাদের সামনে। আমি আফসোস করতেছিলাম যে এইরকম যদি একটা নির্বাচন বাংলাদেশে আমরা করতে পারতাম। আর একটা জিনিস এখানে আমি একটু বলতে চাই যে আপনাদের যে বিগত কমিটি, মিস্টার সাইমের নেতৃত্বে যে কমিটি, উই অলওয়েজ ফেল্ট ভেরি কমফোর্টেবল উইথ দেম। আমি পার্সোনালি আই অলওয়েজ ফেল্ট কমফোর্টেবল উইথ দেম। কোনো অসুবিধা হয়নি আমার কোনো তাদের সাথে কাজ করতে। আমি তাদের তেমন কোনো অসুবিধা হয় এমন কোনো কার্যক্রম আমি দেখিনি আসলে আগের কমিটির। সো আমি প্রত্যাশা করি এবং আমি নিশ্চিত যারা নবনির্বাচিত কমিটির সদস্য, সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ, আমরা একই ধরনের একটা অ্যাটিটিউড আমরা পাবো, এবং তাদের রয়েছে এটা আমাদের প্রত্যাশা। আমরা কিন্তু চাই একটা অবাধ তথ্য প্রবাহ, এটা কিন্তু খুবই দরকার। কিন্তু আপনারা একটু জেনে রাখা ভালো যে আমাদের এখানে 300-350 স্টাফ আছে, অফিসার সহ মিলিয়ে। এখানে আমাদের এখানে যে হেড অফিসে ফিল্ডে যারা কাজ করে সব মিলিয়ে আমাদের 5000-5,500 হবে। এখন যদি 5,000 লোক বা আমাদের 350 লোক যদি প্রেসের কাছে কথা বলা শুরু করে, কে কোন দিকে কি বললো না বললো, এগুলো তো একটা বিষয় আছে। তো সুতরাং সরকারের একটা আইন কানুন আছে, সরকারি কর্মচারীরা কে কে কথা বলতে পারবে প্রেসে, এটা কিন্তু অবাধ ভাবে এভরিবডি ইজ নট অ্যালাউড টু স্পিক টু দ্য প্রেস। এবার আমাদের এখানে আমরা নর্মালি আমরা ইসিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পলিসি ম্যাটারগুলো আমাদের যখন হয়, কমিশনের মিটিং হয়, আমরা আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেবকে দায়িত্ব দিয়েছি। এটা আমরা হি ইজ অথরাইজড বাই দ্য কমিশন টু স্পিক অন বিহাফ অফ আস। যখন এই যে কমিশন মিটিং হয়, কোনো গুরুত্বপূর্ণ ডেলিগেশনের সাথে যখন আমরা মিট করি, ব্রিফ করার জন্য ওনাকে আমরা অথরাইজ করেছি। তারপরে আমাদের সচিব মহোদয় আছে, কোনো ইমপ্লিমেন্টেশন জাতীয় যদি কোনো কিছু বিষয় থাকে, আমাদের সিনিয়র সেক্রেটারি হি ইজ অথরাইজড বাই ল। এই যে আপনার নির্বাচন কমিশন সচিবালয় আইন যেটা একটু পড়ে দেখবেন, ওইটা হি ইজ অথরাইজড বাই ল টু স্পিক টু দ্য প্রেস। তাহলে যদি রেস্ট্রিকশন না থাকে, ওনাকে অথরাইজ করলো কেন? রেস্ট্রিকশন আছে, সবাই পারে না। অথবা এনি পার্সন অথরাইজড বাই হিম, সচিব মহোদয় যদি কাউকে বলে যে না ঠিক আছে ইউ আর অ্যালাউড টু স্পিক টু দ্য প্রেস, তাই কথা বলতে পারবেন, ওনার পারমিশন নিয়ে কথা বলতে পারবেন, নো প্রবলেম। সেই হিসাবে আমরা চালিয়ে যাচ্ছি। আর এমনি কথা বলার তো বক্তার তো দুই ধরনের, আমি আগেও বলেছি আপনাদেরকে, দুই ধরনের বক্তা আছে। এক ধরনের বক্তা হলো দোজ হু হ্যাভ সামথিং টু সে, কিছু বলার থাকে এই জন্য বলতে হবে। আর একটা গ্রুপ হলো যাদের কিছু বলতেই হবে, আজকে যেমন আসছে এই জন্য বলতেই হবে, আমার তেমন কিছু বলার ছিল না, কিন্তু আসছি এখন আপনারা প্রধান নির্বাচন কমিশনারকে তো ছাড়বেন না, বলতেই হবে। আমার কিছু বলার মতো থাকুক আর না থাকুক, এটা সিচুয়েশন ডিমান্ডস দ্যাট আই হ্যাভ টু স্পিক অ্যান্ড টেল সামথিং। এখন সব এই জন্যই আপনাদেরকে বলছি যে আপনারা যখন তথ্যের জন্য যাবেন, আমাদের যে কোনো বিষয়ে আপনারা সচিব মহোদয় আছে, অথবা এনি পার্সন ইভি অথরাইজেস যে XYZ যে আমাদের অমুক কর্মকর্তার কাছে যান, দেন ওকে, নো প্রবলেম। বাট উইদাউট অথরাইজেশন এটা সরকারের কোনো অফিসে, আমাদের এখানে বলে কথা না, সরকারের কোনো অফিসে কিন্তু আপনি দেখবেন ওই আর্মির পক্ষে কথা বলে ISPR একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, এর বাইরে কিন্তু আর কেউ কিন্তু আর্মিতে ওই চাকরি চলে যাবে যদি কথাবার্তা প্রেসের কাছে বলে। এই জন্য বললাম তো যে প্রত্যেকটা সরকারের আইন কানুন আছে। তো এই জন্য তথ্য অধিকার আইন যতই থাকুক, ঘুরে ফিরে যার মাধ্যমে কথা বলা তার মাধ্যমে বলতে হবে, এটা সরকারি বিধান। যাই হোক, আপনারা হয়তো জানতে চাইবেন যে কথা উঠেছে যে আমরা স্বাধীনভাবে চলবো এমন ওয়াদা করছি, কিন্তু সঠিকভাবে আসলে স্বাধীনভাবে কাজ করছি কিনা সেটা অতীতে আপনাদেরকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, একটা জিনিস আমি অবজার্ভ করেছি
বাংলাদেশে কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে সর্বত্র, অফিসে, আদালতে, কোর্টে, সর্বত্র যেখানে যাবেন ব্রডলি স্পিকিং দুই ভাগ, ব্রডলি স্পিকিং। এমনি হয়তো আরও নানা ভাগ থাকতে পারে, পক্ষে বিপক্ষে এরকম দেখেছি আমরা বিভিন্ন জায়গায়। তো আপনাদের সবাইকে আমি এক ভাগে ভাবতে চাই না, কারণ মানুষ তো বিভিন্ন রকমের, আপনাদের মধ্যে দুই ভাগ থাকতে পারে, থাকাটাই ন্যাচারাল, না থাকাটা অস্বাভাবিক। কিন্তু আমি আপনাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে বুঝতে পারি নাই যে আপনারা কে কোন দলের সাপোর্টার, বুঝতে পারি নাই। মানে কে কোন দলের, কোন পক্ষের, কে কোন বিপক্ষের, আমি কিন্তু বুঝতে পারিনি আপনাদের। আমি সবাইকে দেখি যে একই ওয়েভলেন্থের, একই সুন্দর কোঅপারেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন যে এর মধ্যে কোনো দলাদলি আছে? কোনো আমি দেখি না কিন্তু আপনাদের। আমি সুতরাং অ্যাটলিস্ট বুঝলাম যে দলীয়করণের যে নেতিবাচক দিকটা আপনাদের মধ্যে নাই, এটা আমি বুঝলাম। যে নেতিবাচক যে একটা ইমপ্লিকেশন থাকে সেটা আপনাদের মধ্যে আমরা দেখি নেই। তাই না হলে তো সুন্দরভাবে তাদের ইলেকশন হতে পারতো না। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 2টা ডেট ঘোষণা করেছেন, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর, আর যদি ম্যাক্সিমাম রিফর্ম হয় আর্লি নেক্সট ইয়ার বাই জুন। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। কিন্তু এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস, মেয়াদ দিয়েছেন 6 মাস। এখন 6 মাস পরে একটা রেজাল্ট হয়তো ওনারা বিভিন্ন কমিশনের, এই 6টা কমিশনের সুপারিশের উপরে হয়তো একটা ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করবেন। সেটা ওনাদের ব্যাপার, কীভাবে মোডালিটিস কী হয় না হয় এটা তো আমরা মাথা ঘামাইতে চাই না। বাট আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাসটা একটা টাইম লাইন দিয়েছেন তুমি। এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো ওনাদের ইন্টারনাল কোনো ডেড লাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা কনসেনসাসে পৌঁছাবো, সেটা কোনো আমরা জানি নাই, এটা আমাদের মধ্যে ধারণাও নাই। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস? কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই লেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা। একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজার এই কথাটা বলেছি। সেটা যেই নির্বাচনই হোক, হোক স্থানীয় সরকারের, হোক জাতীয় সরকারের, আপনি যদি ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম। তা আমরা যে বাড়ি বাড়ি গেলাম, আমাদের অনেকের মধ্যে সন্দেহ ছিল যে এটা কি ইউজফুল হবে কিনা। কিন্তু কি ভাই, এটা যাই হোক, প্রশ্ন দিচ্ছে আর কি আমাকে ফেঁসে ফেলানোর জন্য, অসুবিধা নেই। যাই হোক, যেটা বলছিলাম, এখন আমরা দেখলাম যে 22 তারিখ পর্যন্ত স্ট্যাটিস্টিক যা দেখলাম, এটা তো একটা মানে আই ওপেনার, আমাদের জন্য চক্ষু খুলে গেছে। প্রায় 16.5 লক্ষ পেয়েছি আমরা, প্রায় 17 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। চিন্তা করেন, ওরাই কিন্তু দেখবেন যে ভোটের দিন এসে কবর থেকে এসে ভোট দিয়ে বলেন না, আপনারা তো লিখেন এগুলো, এই কবরবাসী কিন্তু এই এরাই, এদেরকে কিন্তু কর্তন করা হয় নাই। আমরা এই বাড়ি বাড়ি যাওয়াতে এই তথ্যটা আরও আসবে, কিন্তু আরও আসবে। আমার প্রোগ্রাম ইজ কন্টিনিউইং। ইটস এ রিভিলিং ফ্যাক্টস। এটা তো মানে আমাদের জন্য আই ওপেনার।
আগে তো আমরা একটা বলতাম যে মৃত ভোটার অনেক হতে পারে, কিন্তু কত হতে পারে এটা তো আমরা তো ধারণারও বাইরে ছিল। আপনারা তখন আন্দাজ করতে পারতেছেন। আর দেখেন লেফট আউট ভোটার, আমি দেখছি যে রাফলি 35 থেকে 36 লক্ষ। হ্যাঁ, 36 লক্ষ। এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই 36 লক্ষের মতো। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও আবার 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ প্লাস। চিন্তা করেন আপনি কি পরিমাণ। টোটাল বোধ 64 না সামথিং লাখ, 54 লাখ। দেখেন এগুলা কিন্তু বাদ পড়ে যেত। আর আর আমাদের অনলাইন সিস্টেমে বা আমাদের যে এখন স্টেশন সেন্টারে গিয়ে গিয়ে ভোটার তো হওয়ার প্রক্রিয়া তো চালু আছে, এটা তো আর 24 আওয়ার্স চলছে। দেখেন আমাদের ব্রিগেডিয়ার সাহেব অনেক ফিল্ডে ভিজিট করেছেন, আমি নিজেও দেখেন খুব কষ্ট হয় আমার জন্য, তারপরেও আমিও যাচ্ছি। আমি শুরু করেছি চিটাগং থেকে কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, কারণ আমি ফিল্ডের অবস্থাটা বোঝার চেষ্টা করেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বোঝার চেষ্টা করেছি। যে কারণ আমাদের ইলেকশন করতে গেলে তো আপনারা তো বলে যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার এই যেমন আমার ব্রিগেডিয়ার সাহেবকে সকালবেলা বলতেছিলাম, আমি এবার কক্সবাজার গিয়ে দেখলাম নতুন একটা আমার তথ্য পেলাম, আমরা রোহিঙ্গা ভোটার ঠেকানোর জন্য সব উদ্যোগ নিচ্ছি যে রোহিঙ্গা যাতে ভোটার না হতে পারে। এবার দেখলাম অনেক বাংলাদেশি রিলিফের আশায় রোহিঙ্গা হয়ে গেছে আগেই। ওই উকিয়া টেকনাফের প্রচুর লোক, ওরা UNHCR এর মধ্যে নাম লিখিয়ে তাদের তথ্য ভাণ্ডারে রোহিঙ্গা হিসাবে নিজেদেরকে রেজিস্টার করে ফেলেছে। এখন যখন রিলিফ কমে গেছে, এদিকে যখন NID করতে আসছে, আমাদের এখানে যখন ক্রস ম্যাচিং করে ওরা, ওই যে ওদের সাথে যখন ডাটা ক্রস ম্যাচিং এখন আটকে যাচ্ছে, যে তারা এখন বাংলাদেশি হতে পারতেছে না। আর কত ধরনের চ্যালেঞ্জ দেখেন, এটা মাঠে না গেলে বুঝতে পারতেন না। এই চ্যালেঞ্জটা দেখেন, এটা তো সমাধানের। আমাকে জিজ্ঞেস করে স্যার এগুলো কী করবো, আমি এগুলোর জবাব তো আমি নিয়ে আসি আপনাদের জন্য কমিশনে আলাপ করে, কারণ এই তথ্য আমার কাছে ছিল না। এই যে বাংলাদেশিরা যে স্বেচ্ছায় রোহিঙ্গা হয়ে গেছে, এটা তো আমার জানা ছিল না। এটা তারপর রোহিঙ্গাদের মধ্যে বিয়ে শাদী হয়, ওয়াইফ রোহিঙ্গা, হাজব্যান্ড বাংলাদেশি, অর্থাৎ হাজব্যান্ড বাংলাদেশি, ওয়াইফ রোহিঙ্গা, এই ধরনের নানাবিধ। আবার ছেলে মেয়ের মধ্যে বিয়ে শাদী হয়ে যাচ্ছে। এখন এগুলো একটা নানাবিধ জটিল সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমরা চেষ্টা করছি, এবং আমাদের অফিসাররা, আমাদের ইউএনওরা এটা বলেছে আমাকে, বলে স্যার আপনাদের অফিসারদের দেখলে আমাদেরই মায়া হয়, সারা রাত ধরে কাজ করে, এবং সকালবেলা উঠে আবার লাইনের মধ্যে লোকজন দেখে আবার শুরু করে। এবং আমাদের ওই রিজিওনাল অফিসার বলে স্যার এই যে খাওয়ার সময় পর্যন্ত দেয় না মানুষ, বলে আপনি খেতে যাবেন, ওই যে আধা ঘন্টা নষ্ট করবেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আপনি খাইতে যাবেন, আমরা খাবো না। আর এখন ইয়াঙ্গার জেনারেশন তো, এরা তো মানে রক্ত গরম, ওই যে অনেক সময় আচরণও ব্যবহারও ঠিক রাখতে পারে না, উল্টাপাল্টা ব্যবহার করে আমাদের অফিসারদের সাথে। তো এরকমও হচ্ছে, কিন্তু দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। এটা কিন্তু আমি কিন্তু খুব কম সাংবাদিকদের এই তথ্যটা পেয়েছি যে ওরা এই যে ডে অ্যান্ড নাইট কাজ করে। আমি চোখে দেখে আসলাম, বা আপনারা একটু লিখলেন না যে তাদেরকে একটু প্রশংসা করলে তারা খুশি হতো, যে না সাংবাদিকরাও প্রশংসা করছে যে এই অমুক সেন্টারে রাত্রে কাজ করতেছে, এইরকম রিপোর্ট একটা বেশি একটা চোখে পড়ে নেই। এটা হয়তো হয় কি, আমাদের কিছু হবে না, ওই যারা কাজ করছে তারা একটা এনকারেজড হবে যে না আমাদের কাজটা, আমাদের মিডিয়াতেও কিন্তু রিকগনাইজ হচ্ছে। আমরা প্রশংসা করলে সেটা একটা একরকম, আপনারা প্রশংসা করলে সেটা সারা দেশবাসী জানবে যে না এরা সত্যিকার অর্থে কাজ করছে, এবং সেটা সুনামের ভাগিদার আমরাও কিছু হতে পারবো। কক্সবাজারের অফিসারদের মধ্যে এক ইউএনও বললেন, লেডি ইউএনও বলো স্যার আমরা এই রাত দিন কাজ করি, আমি অ্যাসিল্যান্ডেরটাও আমার দেখতে হয় না, বলে অ্যাসিল্যান্ড নাই, তারপরে আবার ওই যে পৌরসভার কি একটা দায়িত্ব আছে, তাহলে আবার তদন্তও করতে হয়, আবার আমার বিচার আচারও করতে হয়। বলে স্যার আমার তো থাকা মানে খাওয়া দাওয়ার গোসল করার পর্যন্ত সময় নাই, কিন্তু যখন আপনারা বলেন যে ইনস্ট্রাকশন দেন জনগণের ভোগান্তি যাতে না হয় আপনারা একটু চেষ্টা করবেন। ভোগান্তি শব্দটা শুনলে স্যার আমাদের মনটা খুব খারাপ হয়, এত কষ্ট করি
তারপর আমাদের সাংবাদিক ভাইয়েরা তো বলে যে জনগণের ভোগান্তি হচ্ছে, তো এই জন্য এখন আমরা আমাদের কাছে ওই পত্রিকার রিপোর্টগুলো আসে যে জনগণের ভোগান্তি লাঘব করার জন্য। তো ওরা আমাকে বললো যে আমাদের ঠিক আছে, আমরা ভোগান্তি শব্দটা ব্যবহার করবো না, আর কি তো হয়রানিটা ব্যবহার করলে চলবে। স্যার আমরা এত কষ্ট করি যে কোনো প্রশংসাটা যাতে একটু হয়, আমাদের নেতিবাচক ধারণা যাতে না হয়, সেটা একটু দেখলে ভালো হবে আর কি। আমাদের তরফ থেকে আমরা যে ভোটার লিস্টের জন্য যে প্রস্তুতি নিচ্ছি, পাশাপাশি দেখেন অন্যান্য প্রস্তুতি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনেকগুলো ডিলিমিটেশনের যে কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করার জন্য আবেদন আমাদের কাছে পেন্ডিং আছে, অনেকগুলো, মোর দেন 350 আছে। হ্যাঁ, তাই আছে, ইনভলভিং মোর দেন 50 কনস্টিটিউয়েন্সিস। কিন্তু আমরা আইনি জটিলতার কারণে এই কাজটা করতে পারছি না। তো আমরা ইতিমধ্যে আইন সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি সরকারের কাছে। এই আইন সংশোধন না হলে আমরা ডেলিমিটেশনের এই প্রবলেমটা সলভ করতে পারবো না। ইট অল ডিপেন্ডস অন দি অ্যামেন্ডমেন্ট অফ দি ল। এই জন্যই আমরা সরকারের কাছে এটা অ্যামেন্ডমেন্টের প্রপোজালটা আমরা পাঠিয়েছি। আরও কিছু প্রপোজাল আমাদের থেকে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি সংস্কার কমিশন না হতো তারপরেও তো আমাদেরকে এইটা অ্যামেন্ডমেন্টটা করতে হতো। যদি সংস্কার কমিশন কাজ না করতো তাতেও তো আমাদের এই কাজটা করতে হতো। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা বলে মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। এটা সেটা পার্টি রেজিস্ট্রেশন হোক, সেটা ডিলিমিটেশন হোক, যেখানে যেখানে আমাদের কিছুটা সংশোধনের দরকার হবে সেই প্রস্তাব আমরা সরকারের কাছে দেব। এবং আশা করি এটা সরকার এটা অনুমোদন করে দিলে আইনগুলো চেঞ্জ হয়ে গেলে, একবার আইন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের আবার বিধি চেঞ্জ করা লাগে, সেটা তো আমরা আমাদের এখানে করতেই পারবো। সুতরাং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমাদের চেষ্টার ত্রুটি থাকবেও না, এবং আমরা সর্বশক্তি দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের অফিসাররাও কাজ করছেন, আমাদের অন্যান্য কমিশনার মহোদয়রা সিরিয়াসলি সিনসিয়ারলি কাজ করছেন। এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না এটা বলার মতো দৃষ্টতা আমার নেই, কারণ পাচ্ছি তো। আপনারা তো এখনও কোনো আমাদেরকে সেভাবে খারাপ মানুষ যাতে খারাপ ভাবে সেরকম রিপোর্ট তো আপনারা করেন নাই, আসলে করেন নাই তো। এখানে যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে। পার্সোনালি আমরা উই হ্যাভ গট অল কোঅপারেশন ফ্রম দি রিপোর্টার্স। এটা আরএফইডির যারা মেম্বার আছেন তাদের সবার কাছ থেকে আমরা সবসময় কোঅপারেশন পেয়েছি। আপনারা যারা রিপোর্ট করছেন এবং সত্যিকার অর্থে ভালো রিপোর্টিং হচ্ছে বলে আমি এ পর্যন্ত আমি মনে হয় ভবিষ্যতে, বা এটা আপনাদের উপর নির্ভর করবে, কিন্তু আমরা এ পর্যন্ত যা আছে কিছু তো আগে তো শুধু তো প্রশংসার বাণী শোনা যেত পত্র পত্রিকা টেলিভিশনে, শুধু ভালো ছাড়া আর কোনো খারাপ কিছু বলার মতো পরিবেশও ছিল না। এখন 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 আমরা সত্যিকারের রিপোর্টটা পাই। এখন যা পাই আপনারা যেটা করেন সত্যিকার নির্ভয়ে করেন, তো এখন নির্ভয়ে করেন। আমরা একটু শঙ্কিত আছি কেন জানেন? আজকে আমার সেক্রেটারি সাহেবের সাথে আলাপ করছিলাম, যেটা আমাকে কক্সবাজারে এটা ওরা বলে স্যার আপনারা তো নির্বাচনী আচরণবিধি করবেন, এই যে প্রচারণার জন্য একটা টাইম দিবেন তো, যে এরপরে আপনারা আর করতে পারবেন না, বা এর আগের থেকে আপনি প্রচারণা শুরু করতে পারবেন না। কিন্তু যে সোশ্যাল মিডিয়া নামক যে একটা জিনিস আছে, এখানে তো একজনের পক্ষে একজনের বিপক্ষে লেখালেখি তো চলতেই থাকবে। তো সুতরাং আচরণবিধিতে এটা কীভাবে কী করবেন, কথাটা তো একটা ভাবার মতো বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াতে যেটাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, ওভাবে নিয়ন্ত্রণ নাই। আপনাদেরকে আমরা হয়তো বললাম যে এখানে আরএফইডির অনুষ্ঠানে আসছে, আপনারা হয়তো করলেন, ওখানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ইন ফেভার অফ এ পার্টিকুলার ক্যান্ডিডেট এখন থেকে বলা শুরু হয়েছে, আমার নেতা তোমার নেতা, এরকম অমুকের ঘাঁটি, ওটার মাটি, ওই এলাকার ঘাঁটি, ওইটার মাটি আমার অমুক নেতার ঘাঁটি, এরকম তো দেখতেই পাচ্ছি ছবি অলরেডি শুরু হয়ে গেছে। এখন ভোটের আগে যখন আমরা যে আচরণবিধি যেটা করব,
ওই আমরা যেদিন থেকে এই প্রচারণা এলাও করবো তার আগের থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকবে। এবং নট অনলি দ্যাট, শুধু পক্ষে কারো পক্ষে না, ওই যে অপোনেন্ট যে আছে তার বিরুদ্ধে যত রকমের চরিত্র হনন এগুলো চলতে থাকবে। ক্যান্ডিডেটের চরিত্র হননটা বলতে আপনারা একটু দয়া করে নিজেদের মধ্যে একটু আলাপ করেন, আলাপ করে যাতে অন্তত চরিত্র হনন যে একজনের বিরুদ্ধে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটাকে বলে, এটা যাতে ক্যান্ডিডেটের পক্ষে বা বিপক্ষে এই ধরনের যাতে না করে, এটা কীভাবে আপনারা একটা জনসচেতনতা সৃষ্টি করবেন, এটা মিডিয়ার মধ্যে একটা দায়িত্ব, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে আমি মনে করি। যে আপনারা নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করে আপনাদের যারা এই মিডিয়াতে যারা কাজ করেন আপনারা একটা সচেতনতা সৃষ্টি করতে পারেন। আমরা দিলে বলবো যে এই তো ডিজিটাল এটা কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এই সমস্ত বলবে, সরকার কিছু করতে গেলে মুশকিল। এই যে কিন্তু আপনারা যদি এই বিষয়টা আমি আপনাদের সাহায্য চাচ্ছি যে কীভাবে এটা অ্যাড্রেস করা যেতে পারে। এই যে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একটা গুজব একটা রটাইয়া দিল, গুজব রটাইয়া দিল, মোবাইল নিয়ে গেলেন সেন্টারে, একটা কোথাও দুজনে একটু দুষ্টামি করতেছে, ওটাকে নিয়ে বলে যে মারামারি শুরু হয়ে গেছে সেন্টারে। এই যে একটা মারামারি শুরু হয়ে গেছে, ছবিটা পাঠিয়ে দিল, এই একটা ছবি একজনের দুষ্টামি, বন্ধু বান্ধব দুষ্টামি করে কলারও তো ধরে, এই যে কলার ধরার যে ছবিটা তুলে যদি একজন দিতে পারে যে এই যে মুখে মেরে ফেলছে বলে দিলে একটা, তারপরে দেখবেন যে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। এই যেটা হিউম্যান মঙ্গারিং, এগুলো কীভাবে অ্যাড্রেস করবো, মানে এই যে গত রাত থেকে আমার এটা মাথার মধ্যে এখন ঘুরতেছে, এটা কী কক্সবাজারে শুনে আসছি, এটা আমি চিন্তা করি নাই আগে। উনি বলে স্যার এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের জন্য, ইলেকশন কমিশনের জন্য, যে আপনাদের যে ইলেকশানে এটা কীভাবে যে আপনারা কী করবেন আচরণবিধিতে। তো আমি আপনাদের পরামর্শও চাই, সহযোগিতাও চাই, এই ক্ষেত্রে সহযোগিতাও চাই। এখন ঐক্যমত্য কমিশন তো নির্বাচনের তারিখ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে এমন তো আমি কোথাও দেখি না। 6টা রিপোর্ট ওনারা দিয়েছে দেখলাম, 6টা রিপোর্ট ঐক্যমত্য কমিশনে তারা টেক আপ করেছে, বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে দেখলাম। তো একটা হয়তো একটা ইলেকশন যখন হয় রাজনৈতিক সমঝোতা হইলে ভালো, সবাই প্রত্যাশা করে একটা রাজনৈতিক সমঝোতা, কারণ একটা বিরাট একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই পরিবর্তনটা এসছে। এবং সুষ্ঠু ভোটের ব্যাপারে আমি কোনো দ্বিমত দেখি না কাউকে, কেউ আমার কাছে বলে নাই যে আমি আগের মতো দখল করে সেন্টার দখল করে বাক্স দখল করে জিততে চাই, এমন কেউ বলে না। কিন্তু সবাই কিন্তু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। এই একটা পয়েন্টে পুরো জাতি এক, এই একটা পয়েন্টে একটা জাতি এক। তো আমি আশা করি যে এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, একটা কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই দেখবেন যে এর মধ্যে ভিন্ন মতের মধ্যে দেখবেন যে এক পর্যায়ে এই অর্থনীতির ভাষায় একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, দেখবেন একটা স্টেবল সিচুয়েশনে একটা ওই ঝগড়া করতে করতে বক্তব্য দিতে এভরিবডি হ্যাজ ইজ ওন পার্সপেক্টিভ। প্রত্যেকটা দলের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, তো সুতরাং তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। একটা পার্টি এক্স যখন কথা বলে এটা ওনার পার্টির দৃষ্টিভঙ্গি, এটা হতেই পারে। এইটাই তো, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। শুধু সবাই যদি একই লাইনে কথা বলে তাহলে যে তো সেটা অতীতের সিস্টেম, সব এক লাইনে বলতে হবে, দ্বিতীয় কোনো লাইনে যাওয়া যাবে না, এটা অতীতের সিস্টেম গেছে, ও ধরুন চলা গিয়া। এখন ডেমোক্রেসি মানে হলো ভিন্ন মত থাকবে, ভিন্ন চাহিদা থাকবে, ভিন্ন বক্তব্য থাকবে, এটাকে মেনে নিতে হবে, নিয়ে তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। আমরা কিন্তু এই ধরনের ক্ষেত্রে অতীতে দেখেছি অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক ভিন্ন মত এসছে, কিন্তু ফাইনালি একটা জায়গায় সেটেল হয়েছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে এটা এক পর্যায়ে গিয়ে এটা সেটেল ডাউন করবে, এটা ইকুইলিব্রিয়ামে আসবে, এটা ভারসাম্যপূর্ণ একটা পরিবেশে আসবে। এবং আমরা কিন্তু কাম হোয়াট এভার মে, আমাদের কিন্তু প্রস্তুতি থেমে থাকবে না, আমাদের প্রস্তুতি চলবে। এবং আমরা কমিটেড, আমাদের কমিশনার মহোদয়রা সবাই কমিটেড। আমরা একটা সুবিধা হলো, আগে তো কমিশনাররা একজন একদিকে লিখলে আরেকজন আরেক দিকে লিখতো, এরকম দেখতাম। তা আমাদের মধ্যে সেরকম কোনো কিছু নাই।
আমরা উই স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষায় কথা বলি, একই লাইনে চিন্তা করি আমাদের। সুতরাং আমাদের কোনো পার্সোনাল কোনো এজেন্ডা না থাকলে বা অন্য কারো এজেন্ডা যদি আপনি না চলেন, তাহলে তো আপনার গুলমাল থাকার তো কোনো কথা না। আমার যদি ব্যক্তিগত কোনো এজেন্ডা না থাকে, আমি যদি অন্য আর কারো এজেন্ডা নিয়ে কাজ না করি, তাহলে আমার তো গুলমাল থাকার, আমাদের সবার কিন্তু জিনিসটা সেরকম। আমাদের ব্যক্তিগত এজেন্ডাও নাই বা অন্য কারো এজেন্ডা নিয়েও আমরা ওয়ার্ক করতেছি না। আমরা এজেন্ডা নিচ্ছি দেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে তাকিয়ে, দেশের গণতন্ত্রের দিকে তাকিয়ে, একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, যেটা ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক সিস্টেম, যেটা যাতে হতে পারে, আমরা সেটা সামনে রেখে কাজ করছি। সুতরাং আমাদের চিন্তা চেতনা একদম এক, আমরা একদম এক, এবং সেইভাবেই আমরা কাজ করছি। তা আমার এই জন্য কাজ করতে কোনো অসুবিধা নেই। এখানে আবার এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবার এই প্রশ্নের জবাব দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। মানে আর এখন আমার দেখছি যে একটা ক্যাসেট রেকর্ড করে রাখতে হবে, কেউ জিজ্ঞেস করলে ওইটা বাজিয়ে দিতে হবে। এখন মানে যেখানে যাই সেখানে স্থানীয় সরকার নির্বাচন। আবার কালকে আবার পত্রিকা দেখলাম যে কেউ সাজেস্ট করতেন যে এটা জুন মাসের মধ্যে করে ফেলা সম্ভব। জুন মাসের সম্ভব, ওই আগের 16 লক্ষ মৃত ভোটার নিয়ে করা সম্ভব। তারপরে 35 লক্ষ যারা ল্যাপটপ ভোটার ছিল ওদেরকে বাদ দিয়ে করলে সম্ভব। যে নতুন যারা ভোটার হলো তাদেরকে বাদ দিয়ে করবো। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে, এটা আমার টার্গেট ডেট। এখন ওই আইন অনুযায়ী যে 2রা মার্চে যেটা হবে, আমরা তো সেটার মধ্যে লিমিটেড নাই। আমরা তো একটা কারেক্ট এবং একটা বিউটিফুল একটা ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট করতে চাচ্ছি, যার জন্য এত কষ্ট করে বাড়ি বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করেছি, যাতে মৃত ভোটার বাদ দেওয়া যায়, যাতে লেফট আউট যারা তাদেরকে ইনক্লুড করা যায়, যাতে নতুন ভোটারদের ইনক্লুড করা যায়, যাতে এছাড়াও আমাদের এডিশনাল যে ছিল যে মহিলাদেরকে, আমার কাছে তো অনেকে পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, ভিডিও, মহিলাদের লাইন রাত 10টা পর্যন্ত ভোটের সেন্টারে রেজিস্ট্রেশনের জন্য, যারা আগে কোনোদিন ভোটের ধারা কাছে আসে নাই। এটাও একটা আমাদের পারপাস ছিল, সবাইকে নিয়ে আসা। সুতরাং আমাদের ভোটার লিস্ট ফাইনাল হবে অ্যাকচুয়ালি এই যে আমরা যে তথ্য কালেক্ট করেছি এগুলো এখন এন্ট্রি চলছে, ডাটা এন্ট্রি চলছে। আমাকে কক্সবাজারে অনেকে এই প্রশ্ন করেছে, স্যার এই যে এটা ভুল ত্রুটি যে হয়, মায়ের নাম ঠিক নাই, বাবার নাম ঠিক নাই, এটা কী করেন? আমি বললাম যে ভাই আমরা আর কী করতে পারি, একজন ডাটা কালেক্টর দিয়েছি, সাথে পিছনে একজন সুপারভাইজার লাগিয়ে দিয়েছি, তারপর একজন ডাটা এন্ট্রি করতেছে, তারপর তার উপর আবার প্রুফ রিডার আছে। 4 স্তরে পরীক্ষা নিরীক্ষা করে ডাটাটা এন্ট্রি আর আপলোড হচ্ছে। আর কত স্তর করতে পারি বলে, আর আমাদের লোকেরা তো সুপারভিশন করেই। সুতরাং একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। এর মৃত ভোটার ঘোষণা করার সাথে সাথে কিন্তু তার সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয় এসে যায়। সুতরাং আমি একটা লোককে, জীবিত লোককে যদি দিয়ে দিই, যে মারা গেছে দিয়ে দিই, তার যে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে। এই জন্য একটা স্ট্রাইক অফ করা, ভোটের লিস্ট থেকে একটা লোককে বাদ দেওয়া ইটস নট সো ইজি। অনেক চিন্তাভাবনা করে আবার ক্রস চেক করে এগুলো করতে হয়। আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব মানে ব্যবস্থা রাখছি, মেকানিজম রাখছি, যাতে ভুল ত্রুটি খুব মিনিমাম হয়, সেটা আমরা সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের এই যে ডিজিএনআই মহোদয়, উনিও তো ফিল্ডে ঘোরাঘুরির মধ্যে আছেন। যেটা যতভাবে সম্ভব আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ওনারা রিফর্ম কমিশন বলছেন, এটা ওনাদের বক্তব্য, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি এই ব্যাপারে আমি এখনো মন্তব্য করতে চাই না। ওনাদের আজকে একটা আমার পিএস একটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট আউট করে দিয়েছে, এখনো পড়তে পারিনি ওনাদের রিপোর্টটা। এটা তারা তো অনেক বিজ্ঞ লোকজন, জ্ঞানী লোকজন, অভিজ্ঞ লোকজন কষ্ট করে এই রিপোর্টটা বানিয়েছেন। ও ব্যাপারে আমাদের কোনো এখনো মন্তব্য নাই। আর রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনের, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে
ভোটার লিস্টটাই তো ফাইনাল করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিক। কী সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। যেমন উই উইল ট্রাই টু অ্যাড্রেস when the time comes, as the issue comes before us. এখন তো আগেভাগে আমরা কিছু মন্তব্য করতে চাই না। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, ওনার ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম এগিয়ে নিচ্ছি, সেভাবেই আমাদের কাজ চলছে। তো আপনাদের অনেক কথা বলে ফেললাম। আপনাদের নতুন কমিটিও যে সায়েম সাহেবের নেতৃত্বে যেরকম কমিটি ছিল, সে একই রকম কোঅপারেশন দেবে, সে প্রত্যাশা কিন্তু আমাদের থাকবে। আমরা অলওয়েজ কোঅপারেশন পেয়েছি এবং ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। আমরা ট্রান্সপারেন্সি এনশিওর করতে চাই এখানে, এবং ট্রান্সপারেন্সি এনশিওর করার মাধ্যম হলেন আপনারা, মেকানিজম হলেন আপনারা। আমরা চাই যে আপনারা স্বচ্ছতার সাথে সঠিকভাবে আমাদের তথ্যগুলো জাতির কাছে উপস্থাপন করেন। আমরা যে কাজ করছি, আমাদের লোকজন যে রাত দিন কাজ করছে সেন্টারে, এটি একটু অ্যাপ্রিসিয়েট করার, যাতে তার জনগণ জানুক যে শুধু ভোগান্তি নয়, ওনারা ভোগান্তির বাইরে গিয়েও ভোগান্তি নিরসনের জন্য কি কঠোর পরিশ্রম করছেন। অনেক সীমাবদ্ধতা আছে। আমি দেখলাম কক্সবাজার অফিসে গিয়ে দেখলাম ওই যে পুরান একদম ল্যাপটপ একদম জং ধরে গেছে, ছবি যে তুলে ওই যে ফিঙ্গারপ্রিন্ট যে দিবে, এটা একদম পুরানো, সেই মনে হয় যেন আমি এটা কবে পাইছিলাম, এটা 2008 পাইছিলাম স্যার। এখন এটা দিয়ে তারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তো এই দুই একটা গেছে ওই ইউএনডিপির দেওয়া জিনিস, কিন্তু মোস্ট অফ দি ইকুইপমেন্টস আর ওল্ড, ভেরি ওল্ড। এগুলো আজকাল চলে না। সফটওয়্যার চললে হার্ডওয়্যার চলে না, হার্ডওয়্যার চললে সফটওয়্যার চলে না। এই যে এগুলো ম্যাচিং করাতে হয়। সুতরাং এত সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করছে। So they deserve a big appreciation from everybody, including the media. তাহলে হয় কি, আমি বললে তো বললেন যে আমার অফিসারদের জন্য আমি সুনাম করতেছি, আপনারা বললে সেটা হবে যে জনগণের পক্ষ থেকে বলা, এটা জনগণের পক্ষ থেকে বলা। সুতরাং সবার সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখেন, নর্মালি আপনারা তো ইলেকশন কভার করেন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয়, আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়, তাই না? 2 মাস আগেই ডিক্লেয়ার করা লাগে, শিডিউল ডিক্লেয়ার করা লাগে। এই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি। আর আফটার অল জনগণের যদি সচেতনতা থাকে, জনগণ যদি চায়, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় যদি হিসাব নেন, যদি স্ট্যাটিস্টিক্স নেন, সবচাইতে কম ডাকাতি হয়েছে, সবচাইতে কম চুরি হয়েছে, সবচাইতে কম মানে কোনো গোলমাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে। কারণ সারা জাতির ফোকাস ছিল একটা মুক্তিযুদ্ধ, সারা জাতির ফোকাস ছিল মুক্তিযুদ্ধ। সুতরাং মানুষ ওদিকে, আমাদের লোক, সারা দেশের মানুষজন যদি, সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায়, তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই ভোট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। আমি সেদিন পরশুদিন
আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার একটা ইয়ে ছিল, আব্বা আমার বার্ষিক দোয়া মাহফিল ছিল, গেছিলাম। আর স্কুলের আছে, আমাদের স্কুলের পুরস্কার বিতরণী। তো ওই অ্যাজ ইউজুয়াল আগে যখন সচিব ছিলাম, যখন দেশে যাইতাম, সব নেতারা এসে বক্তৃতা দিত বড় বড় গলায়, আমাদের এই রাস্তা হয় নাই, আমাদের এই এনভায়রনমেন্ট নাই, আমাদের এই ইলেকট্রিসিটি নাই, স্যার এটা আপনার স্যার হবে না, আপনি এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। তাদের সেই একই টুনে আমি যখন গেলাম, আবার সেই একই রকম বক্তব্য, সব নেতারা এসে বক্তব্য দিতেছে, স্কুলের শিক্ষকরা তার বক্তব্য দিতেছে, দাবি দেবো আমার কাছে সরকারের থেকে আদায় করে দেবো। আমি মনে মনে হাসলাম। তারপরে আমি বললাম যে আপনারা অনেক দাবি দেওয়া দিলেন, এটা আমি যখন সরকারে ছিলাম, সরকারের অংশ ছিলাম, কিছু নিজের ক্ষমতা বলে করেছি, আর কিছু বন্ধু বান্ধবরা সুপারিশ করে করেছি। কিন্তু এখন আমি সরকারের থেকে অনেক দূরে, আমি আইন দ্বারা বাড়িত। আপনাদের এই বক্তব্য আমি শুনলাম, কিন্তু আমার কোনো ক্রিয়াও নেই, প্রতিক্রিয়াও নেই। আমি কোনো মন্তব্যও করবো না, শুধু একটা মন্তব্য করব, আপনারা ভালো লোককে নেতা বানান, আপনাদের সব দাবি পূরণ হয়ে যাবে, ওই নিজে করবে। যোগ্য লোককে ভোট দেন, সৎ লোককে ভোট দেন, আপনাদের যা যা চাওয়া ওই লোকে পূরণ করে দিবে। সেইটুকু আমি বলতে পারি যে সত্যি। কিন্তু আমার কাছ থেকে যেটা চাইছেন, আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নেই। আমি পারবো না এগুলো নিয়ে আপনাদের কোনো বাধা দিতে বা কোনো মন্তব্য করতে। তবে সুতরাং আমার আপিল থাকবে, আপনারা সবাই মিলে ভোটের কেন্দ্রে আসেন, ভোটের কেন্দ্র পাহারা দিবেন যাতে ভোট ডাকাতি না হতে পারে, আর যোগ্য লোককে ভোট দিবেন। যোগ্য লোককে ভোট দিলে আপনাদের সব সমস্যার সমাধান তারাই করে ফেলবে। এটা বলে আমি কোনো রকম চলে আসছি আর কি। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক লম্বা সময় নিলাম আপনাদের। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।